আজকের গল্প কালো জাদুর কফিন। হানিফ চোখ মুছল। মাঝ থেকে মুজাহিদ তাকে খবর দিল দাফনের সরঞ্জাম চলে এসেছে বাইরে। হানিফ, রাশেদিন ও আরো দুজনকে নিয়ে চলে গেল বাইরে। আজ বুধবার। সকালটা কেন জানি আজ ভীষণ নিষ্প্রাণ। বাতাস যেন থেমে আছে চারপাশে, আর কুয়াশা, সে তো এ দুঃখের মাঝে অভেদ্য সীমানা প্রাচীর। দীর্ঘদিন অসুস্থ থাকার পর হানিফের মামা ভোররাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাড়ি জুড়ে গ্রামের মানুষেরা এসেছে, ভিড় জমিয়েছে হানিফের মামাকে শেষবারের মতো দেখার জন্য। হানিফ বাইরে বেরিয়ে আসতেই খুব কষ্টে নিজের কান্নাকে থামালো। তার মামাকে দাফন করতে হবে। বাড়িতে এখন একমাত্র সবল পুরুষ সেই। তার নানা নেই, দ্বিতীয় কোনো মামাও নেই। ছোট থেকে আজ পর্যন্ত এত আদরে রাখা মামার জন্য শেষ কৃত্যটুকু করা এখন তার কর্তব্য। বাইরের আঙ্গিনা পেরিয়ে গেটের দিকটায় আসলো তারা। একটা কফিন ও আরো কিছু সামগ্রী পড়ে আছে সেখানে। হানিফ রাশিদিনকে জিজ্ঞেস করলো, লোকগুলো কোথায়? ওরা কি চলে গেছে? জানি না ভাই, কিন্তু টাকা তো নিল না। কার দোকান থেকে আনছিস এগুলো? আমি তো মোজাম্মেল কাকার দোকানে বলে আসছিলাম। সমস্যা নাই, বিকালে গিয়ে আমি টাকা দিয়ে আসবো। কফিনটার একপাশে ধর। এটাকে বাড়ির পিছনে রেখে লাশটাকে গোসল করাতে হবে। আচ্ছা ভাই। এই শাওন, বাকি জিনিসগুলো নাও তো। পাশে দাঁড়ানো 12 বছর বয়সী ছেলেটা মাটিতে পড়ে থাকা ধূপকাঠির প্যাকেটটা ও আরো কিছু বোতল হাতে নিয়ে যেতে লাগলো কফিনের পিছু পিছু। লাশটাকে গোসল করানো হলো। গোসল শেষে বিকেলের কিছু আগে জানাজা পড়াতে এলেন স্থানীয় মসজিদের ইমাম সাহেব। জানাজার পর লাশের কফিন কাঁধে তুলে নিল হানিফ, রাশেদিন সহ আরো গ্রামের কিছু লোক। হানিফের মামার সাথে যাদের ছিল আত্মীয়তা, তারাও এসে যোগ দিল কফিন নিয়ে যাওয়ার সঙ্গে। কবরস্থানের পথ এখান থেকে বেশ কিছুটা দূরে। কফিন নিয়ে সেখানে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে এলো। রাস্তায় কফিন নেওয়ার সময় বেশ কিছু লোকজন বলাবলি করতে লাগলো লাশটার কফিনের উপর নাকি তারা এক কুকুরকে বসে থাকতে দেখেছে, যার চোখগুলো ছিল লাল রঙের। কবরস্থানে কফিন নামিয়ে হানিফ সহ আরো কিছু পরিচিত যুবক হানিফের মামার লাশটাকে দাফন করিয়ে দিল। লাশ দাফন শেষে হাত মুখ ধুয়ে তারা মসজিদে চলে গেল নামাজ পড়তে। নামাজ পড়ে বাড়ি এসে তারা অবাক হলো, বাড়ির দরজার সামনে কফিন নিয়ে অপেক্ষা করছে একজন লোক। হাতে সে ফোন চাপছে। হানিফ এগিয়ে এসে টর্চের আলো ফেলল লোকটার মুখে। আরে আরে, আলো নামাও, আলো নামাও, আমি মোজাম্মেল, বাজারের মোজাম্মেল কাকা। আলো কিছুটা নামিয়ে ফেলল হানিফ। সে ভ্রু কুচকে বলল, মোজাম্মেল কাকা, এখন এই সময় আমাদের বাড়িতে? আর বলিও না, কফিন তো শেষ হয়ে গেছিল। সকালে রাশিদিন যখন বলল কফিন লাগবে, তখনই আমি শহরে চলে যাই কফিনের সালানটা নিজেই আনার জন্য। এই দেখো, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। তোমার মামার লাশ কোথায়? লাশ কি এখানে না মসজিদে? লাশ তো দাফন করে দিছে মোজাম্মেল ভাই, কিন্তু আপনি যদি এখন কফিন নিয়ে আসেন, তাহলে ওই সময় সে কফিন কে পাঠালো? ওই সময়? কোন সময়? আমি তো মাত্র কফিন নিয়ে তোমাদের বাড়িতে আসলাম। এর আগে তো আমি কোনো কফিন পাঠাই নাই। আমার দোকানে তো কফিনই ছিল না, শেষ হয়ে গেছিল। এখন মাত্র শহর থেকে আনাইলাম। তাহলে ওই কফিনটা কার ছিল?
সেদিনের পর থেকেই হানিফ যেন বদলে গেল। সে প্রায় সময় চুপচাপ একলা থাকে, খাবারও ঠিক মতো খায় না। তার মা কত করে তাকে ডাকেন, বাইরের আলো বাতাসে যেতে বলেন, কিন্তু সে যায় না। বাইরে বেরোলেই মৃত্যু। সেদিন হানিফের মামার কফিন যারাই উঠিয়েছিল তারাই একে একে রহস্যজনকভাবে মারা যেতে থাকে। গ্রামের উত্তরপাড়ার রসিব মিয়া, যিনিও সেদিন হানিফের সাথে কফিন তুলেছিল, তাকে তার ঘরে মৃত অবস্থায় পাওয়া গেল। শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, চোখ দুটো খোলা, যেন আচমকা কিছু দেখে তিনি ভীষণ ভয় পেয়েছেন। বাজারের চায়ের দোকান করত হাসিব আলী। সেও কফিন তোলার 3 দিনের মাথায় তার দোকানে মৃত অবস্থায় উদ্ধার হয়, ঘাড় উল্টো দিকে বাঁকানো, যেন লোকটাকে নিয়ে ছেলে খেলা করেছে কোনো বিরাট জন্তু। কফিন তোলার 7 দিনের মাথায় মারা গেল রাশেদিনও। রাশেদিন হানিফের ছোট্টবেলার বন্ধু। তাকে তার ঘরেই মাথা কাটা অবস্থায় পাওয়া যায়। দিনগুলো যতই বাড়ছে, কফিন তোলা লোকগুলোর ভয়ানকভাবে মৃত্যুগুলো হচ্ছে। কফিন সেদিন তুলেছিল 10 জনের মতো। এর মধ্যে 9 নাম্বার জন বৃদ্ধ আলিস ফকির। সে গতকাল এক ধান মারাই মেশিনে পুরো শরীর ঢুকিয়ে ছিন্ন ভিন্ন করে ফেলেছে। এবার এবার তো তার পালা। হানিফ দরজা খুলে বেরিয়ে এলো। পথেই তার মা তাকে থামিয়ে জিজ্ঞেস করলো সে কোথায় যাচ্ছে। প্রত্যুত্তরে হানিফ শুধু বলল, সাবধানে থেকো মা, ঘরের দরজা আটকে ফেলো, আমার জন্য চিন্তা করো না, আমি না ফিরলে কষ্ট পেও না। পিছু ডাকলো হানিফের মা, কিন্তু হানিফ শুনল না। অকৃত্রিম এক টান যেন তাকে টেনে নিল। হানিফ চলে গেল তার বাড়ি থেকে, তার মায়ের সব কথাকে রেখে। হাইওয়ের পাশ ধরে হাঁটছে সে। সন্ধ্যা এখন ধীরে ধীরে রাতে রূপ নিচ্ছে। হেডলাইট জ্বালিয়ে একের পর এক গাড়ি ছুটে চলেছে হাইওয়ে ধরে। ঠান্ডা বাতাস বয়ে এনেছে কালো মেঘ। দূরে কোথাও বজ্রপাত হলো। সেই কফিনটা কার? কে পাঠিয়েছিল? কোথা থেকে এসেছিল সেটা জানতে হবে, যে করেই হোক জানতে হবে। এটা একটা কালো জাদুর কফিন। হানিফ থেমে দাঁড়ালো। মুহূর্তেই আশপাশ তাকিয়ে কথাটার মালিককে খোঁজার চেষ্টা করলো। এই কফিনটা তারা বানিয়েছে যারা মানুষকে শয়তানের গোলাম বানাতে চায়। কে তুমি? কোথা থেকে কথা বলছো? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? অদৃশ্য কখনো দৃশ্যমান হয় না। পথ চলতে থাকো, আমি তোমায় সব বলবো। হানিফ হাইওয়ের পাশ ধরে এগিয়ে চলল। এক গুপ্ত কাল গ্রুপ এই কফিন বানিয়েছে। তারা শয়তানের পূজারী। তারা কফিন ছোঁয়া মানুষকে মেরে ফেলে, সেই মৃতদেহ শয়তানকে উৎসর্গ করে। এই কাল্ট গ্রুপ কি চায়? কেন এরকম করছে তারা? তারা চায় ক্ষমতা, রাজত্ব, কিন্তু তাদের সব প্রচেষ্টা যে ব্যর্থ হবে তা তারা জানে না। ব্যর্থ কিভাবে? রাজত্ব শুধু তারই হয় যে সৃষ্টি করে। সৃষ্টি কখনো রাজত্ব কায়েম করতে পারে না। এসব বন্ধ হবে কিভাবে? তাদের মৃত্যুর মাধ্যমে। তুমি কে? তুমি এত কিছু জানো কিভাবে? আমি আমি তো তুমি। মানে? হঠাৎ এক নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়া ট্রাক সজোরে ছুটে এলো হানিফের দিকে। হানিফ কিছু বুঝে ওঠার আগেই সে ট্রাক তাকে সহ সজোরে ধাক্কা খেলো এক বড় বট গাছের সাথে। মাঝখানে পৃষ্ঠ হয়ে গেথে রইল হানিফের দেহ। চোখগুলো যার নিংড়ে বেরিয়ে আছে। হানিফের লাশ দাফনের দায়িত্ব নিয়েছেন বাড়ির পাশের প্রতিবেশী মকবুল আহমেদ। বাড়িতে মানুষের ভিড়, সবাই এসেছে হানিফের মৃতদেহ দেখতে। মকবুল আহমেদ কাউকে ফোন করতে করতে এগিয়ে এলেন গেটের দিকে। একটা কফিন, সাথে কিছু সরঞ্জাম পড়ে আছে সেখানে। সাকিব সাদমান, কফিন আসছে, নিয়ে যাও।
দুজন ছেলে এসে গেটের সামনে থেকে কফিন সহ বাকি জিনিস নিয়ে গেল। মাকবুল আহমেদ ফোন করতে করতে গেটের বাইরের দিকে যেতে নিলেন। অমনি তার সামনে ধাক্কা লাগলো একজনের। আরে, এ তো মোজাম্মেল। দুঃখিত, কফিন আনতে একটু দেরি হয়ে গেল। মানে, আমি তো তোমার কফিন ভিতরে পাঠালাম। না তো, আমার কফিন তো এই যে আমার সাথে। কি? এইটা যদি তোমার কফিন হয় তাহলে ওইটা কার কফিন?